আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট, ৫ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন, অন্য মামলা থাকলেও মুক্তিতে বাধা নেই। জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু কেন জাতীয় স্লোগান হবে না, হাইকোর্টের রুল। অপ্রাতিষ্ঠানিক খাতে বছরে কর ফাঁকি ৮৪,০০০ কোটি টাকা, সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ সিপিডি। দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষের আরেকটি স্বপ্ন পূরণ, পদ্মায় পরীক্ষামূলক রেল চলাচল শুরু হচ্ছে কাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, ৩ বছরে ৭৬ সাংবাদিক গ্রেফতার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হচ্ছে না। ৩০০ আসনেই ভোট হবে কাগজের ব্যালটে। নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। বৈঠকে দেওয়া হয়েছে গাজীপুর সহ ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলও। শিউলি শবনমের প্রতিবেদন। সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক মতানৈক্য, আলোচনা সমালোচনা ও নানা বিতর্ক থাকলেও সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান ইসি সচিব। বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট হবে। ইভিএম মেরামতে ১,২৬০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়, কিন্তু মন্ত্রণালয় ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এই সিদ্ধান্ত নেয় ইসি। যেহেতু সকল মেশিনগুলোকে রিফারবিশমেন্ট করে কিউসি করার মতো পর্যাপ্ত অর্থ নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে নাই এবং এগুলো অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়, এর সাথে কিছু কম্পোনেন্ট হয় বিদেশ থেকে আমদানি করতে হতো। সুতরাং নির্বাচনের আগে যে সময় আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি পেয়েছিলেন সেই সময়ের স্বল্পতা এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে সকল কিছু বিবেচনা করেই হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর আগে গাজীপুর সহ দেশের ৫টি সিটি কর্পোরেশনে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়। এই ৫ সিটিতেই ভোট হবে ইভিএমে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনই ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিটিভি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের তথ্য মনিটরিংয়ের জন্য আমাদের নিজস্ব যে সিস্টেম আছে ট্যাব দিয়ে আমরা প্রতি ২ ঘন্টা পর পর হালনাগাদ তথ্য সংগ্রহ করব। তফসিল অনুসারে ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিতে কোনো আপত্তি নেই, বরং স্বাগত জানায় বাংলাদেশ। এমনকি নির্বাচন পরিচালনায় জাতিসংঘের মতো সংস্থার সহায়তারও প্রয়োজন হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জাতিসংঘের হেল্প আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ম্যাচিওর না। নির্বাচন করার যে সমস্ত আমরা বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো দরকার সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সেই ইনস্টিটিউশন আমরা মোটামুটি তৈরি করেছি। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করেছি, বায়োমেট্রিক ভোটার লিস্ট, যাতে কোনো ধরনের ফ্রড, ভুয়া ভোট না হয়। আমরা স্বচ্ছ ব্যালট বক্স তৈরি করেছি। আমরা একটা শক্তিশালী ইলেকশন কমিশন তৈরি করেছি এবং দে শুড বি এবল এনাফ টু ডু দ্য জব। সেই জন্যে আমাদের ওই অন্য ধরনের কোনো সাহায্যের প্রয়োজন নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেছেন আদালত। ২০,০০০ টাকা মুচলেকায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী।
স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি সংবাদকে ঘিরে সোশ্যাল প্ল্যাটফর্ম সহ বিভিন্ন ফোরামে বিতর্ক তৈরি হলে ২৯ মার্চ রাতে প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা করেন অ্যাডভোকেট আব্দুল মশহুর মালিক। ওই দিন ভোরের দিকে সিআইডি পরিচয়ে শামসকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর আদালত। আসামি শামসুজ্জামানের অনুপস্থিতিতে সোমবার সকালে আবারও জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে দালিলিক প্রমাণ যাচাইয়ের পর জামিন মঞ্জুর করে আদালত। দিনমজুরের স্বপ্নের কথা তিনি বলেছেন, মাছ মাংস চাইলে স্বাধীনতা লাগবে, এটি স্বপ্নের কথা। এই কথার ভেতর দিয়ে স্বাধীনতাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করা হয়নি। তো আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে জামিনে মুক্তি দিয়েছেন পুলিশ রিপোর্ট পর্যন্ত। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে, আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে এই আসামিকে জামিন প্রদান করেছেন। তবে সরকার পক্ষের আইনজীবী বলছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্দেশ্যে প্রথম আলো এমন বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। মামলার বিষয়বস্তু অনুযায়ী আসামির অপরাধ জামিন অযোগ্য। গরিব অপরাধ করেছে, আমি বলছি দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এবং সারা বিশ্বের মানুষ, বাঙালি যারা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে তাদের মনে আঘাত দিয়েছে। তাই আমি মনে করি যে এটা অত্যন্ত একটা গরিব অপরাধ এবং আদালতে আমি সেটা বলেছি যে এই পর্যায়ে আসামি জামিন পাওয়ার হকদার না, তার জামিনের বিরোধিতা করেছে। একই মামলায় রোববার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। এই সংবাদের জেরে আরেকটি মামলা করেছেন যুবলীগ নেতা গোলাম কিবরিয়া। পার্থসারথী, ২১শে টেলিভিশন, ঢাকা। জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু জাতীয় স্লোগান হিসেবে কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন। ৪ সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে হবে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগান একই সঙ্গে উচ্চারিত হয়েছে। একই প্রাণস্পৃহায় এসেছে স্বাধীনতা। দুটি আলাদা কোনো স্লোগান নয়। এছাড়া ২০১৬ সালের ৩ মে সংবিধানের ১৬ সংশোধনী বিষয়ক হাইকোর্টের রায়ে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। এমন যুক্তি তুলে ধরে আইনজীবী আব্দুল্লাল হারুন ভূঁইয়া সহ ১৩ আইনজীবী রিট দায়ের করেন। এর আগে তারা সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সোমবার রুল জারি করেন হাইকোর্ট। জাতীয় স্লোগানের সাথেও জয় বাংলার সাথে যাতে জয় বঙ্গবন্ধু শব্দটা সংযুক্ত হয়, কেন হয়নি এই মর্মেই রুলটা ছিল। শুনানিতে আদালত বেশ কয়েকটি মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও কেন এতদিন জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু জাতীয় স্লোগান করা হয়নি বিস্ময় প্রকাশ করেন আদালত। যে বঙ্গবন্ধু যে দুর্নীতির বিরুদ্ধে ভাষণ দিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, সেটা যে এখনও বাস্তবায়ন হয় নাই পুরোপুরি, সেটা কোর্ট উদ্বেগ প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় সবাইকে দুর্নীতিমুক্তভাবে থাকার জন্য কোর্ট বলেছেন। এর আগে ২০১৭ সালে আইনজীবী বশির আহমেদের করা রিটে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে জয় বাংলা কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন আদালত। এরপর ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় আসে। শাকের আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। অপ্রাতিষ্ঠানিকভাবে খাতে বছরে কর ফাঁকি দেয়া হচ্ছে প্রায় ৮৪,০০০ কোটি টাকা, আর করযোগ্য ৬৮% মানুষই আয়কর দিচ্ছেন না। অন্যদিকে কর্পোরেট খাতেও ১৫ থেকে ৮০% পর্যন্ত কর ফাঁকির ঘটনা ঘটছে। এমন সব তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার সুপারিশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। কর্পোরেট খাতের কর দেওয়ার স্বচ্ছতা খতিয়ে দেখতে গবেষণা পরিচালনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে দেখা যায় ৬৮% করযোগ্য মানুষ আয়কর দেন না। আর জয়েন্ট স্টক কোম্পানিতে ২,১৩,০০০ কোম্পানি নিবন্ধিত হলেও রিটার্ন দাখিল করে মাত্র ৪৫,০০০। আর যেসব প্রতিষ্ঠান রিটার্ন জমা দেয় সেসব প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় ১৫ থেকে ৮০% পর্যন্ত। সিপিডির গবেষণা বলছে, অপ্রাতিষ্ঠানিক খাতে করের পরিমাণ ২০১০ সালে ছিল ২২,০০০ কোটি টাকা, যা ২০২১ সালে বেড়ে দাঁড়ায় ৮৪,০০০ কোটি টাকা। জিডিপির হিসেবে প্রায় ৩০%। কিন্তু এ খাত থেকে কর পায় না সরকার।
তো এই যে সরকার যে এই মুহূর্তে বলছেন যে তার কর রাজস্ব বাড়াতে হবে, এই অপ্রাতিষ্ঠানিক এই খাতগুলোকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করা যেত তাহলে কিন্তু বিপুল পরিমাণ কিন্তু এই টাকা দিয়েই কিন্তু তার আদায়টি করা যায়। গবেষণা মতে কর জিডিপি অনুপাত 15% উন্নীত করতে হলে আরও বাড়তি 2.5 লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। এজন্য কর ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন জরুরি, সাথে সমন্বিত আর্থিক ব্যবস্থাপনাও গড়ে তুলতে হবে। কোনো ধরনের ইনফর্মাল বা নন রেজিস্টার্ড কোনো কোম্পানি থাকতে পারবে না। প্রত্যেকের একটা আইডি নম্বর থাকছে এবং সেই আইডি নম্বরে ট্র্যাক করা যাবে তার সমস্ত ধরনের ট্রানজ্যাকশন। বাংলাদেশের জন্য একটি সমন্বিত লেনদেন কাঠামো দরকার, এটির কোনো বিকল্প নেই সামনের দিনে, যেটির মাধ্যমে ট্র্যাক করা যাবে যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান যেখানে যাই করুক সেটি ট্রেস করা যাবে। কর ফাঁকি ঠেকাতে চাইলে কোনো অবস্থাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া যাবে না বলেও মত সিপিডির। শুধুমাত্র কর ফাঁকি অথবা কর এড়িয়ে যাই আমাদের জন্য সমস্যা না, এর পাশাপাশি আমাদের এখানে যে কর ন্যায্যতার পরিপন্থী হিসেবে যে কালো টাকা সাদা করার মতো যে সুযোগগুলো দেওয়া হচ্ছে এই সুযোগগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। সিপিডি বলছে কর ফাঁকি বন্ধ করা গেলে স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি খাতগুলোতে বরাদ্দ কয়েক গুণ বাড়ানো সম্ভব। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে। পদ্মার বুকে দেশের সর্ববৃহৎ রেল সেতু দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে কাল। 6 মাস পর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বাণিজ্যিকভাবে চলবে রেল। এ নিয়ে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরনবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর, এই 3 অংশে বিভক্ত পদ্মা রেল সংযোগ প্রকল্প। এর মধ্যে মাওয়া ভাঙ্গা 42 কিলোমিটার অগ্রাধিকার অংশ। পদ্মা সেতুর সড়ক অংশ চালুর পর অনেকটা বিলম্বে মূল সেতুতে শুরু হয় রেল লাইন বসানো। মূল সেতুতে রয়েছে 10,790টি স্লিপার। লাইনের সম্প্রসারণে ভারসাম্য ঠিক রাখতে এবং সেতু দিয়ে দ্রুতগতি রেল চলাচলে 8টি ইস্পাতের মুভমেন্ট জয়েন্ট বসানো হয়েছে। ব্রিজ মুভমেন্ট করবে ঠিকই, কিন্তু আমার রেল লাইন তাকে সে সেফ থাকবে, তার গেজ সব ঠিক রেখে গাড়ি চলাচলের সার্বক্ষণিক উপযোগিতা থাকবে। 800 করে আমাদের এক্সপানশন গ্যাপ রাখা হয়েছে, যাতে কোনো ঝড় তুফান বা বাহ্যিক কোনো লোডের কারণে এটা যাতে এই যে মুভমেন্ট করবে, এক্সপান্ড হবে বা কম্প্যাকশন হবে, এটার জন্য যাতে কোনোই না। ভায়াডাক্ট সহ মূল সেতুর 6.15 কিলোমিটার পথ পাথরবিহীন। বাদ বাকি অন্যান্য অংশে ভাঙা পর্যন্ত পাথর সহই বসেছে লাইন, তবে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের পাথর। মাওয়া ভাঙ্গা অংশে 32টি রেল কালভার্ট, 37টি আন্ডারপাস, 13টি রেল সেতু তৈরি হয়েছে। দ্রুততম সময়ে কাজ শেষ করা হলেও নির্মাণের সব পর্যায়ে বজায় রাখা হয়েছে বিশ্বমান, কোথাও কোনো আপোষ করা হয়নি। রেলপথের একটা বড় সীমাবদ্ধতা যেটা ছিল যে দক্ষিণবঙ্গে কোনো রেলপথ আমরা নেওয়া হয়নি। বড় কার্গো, বড় বগি নেওয়া যায় না। তো এই জিনিসগুলোকে আমরা মোটা দাগে ওভারকাম করতে পেরেছি, ফলে এখন দক্ষিণবঙ্গে ব্রডগেজ রেল লাইন যাচ্ছে। এরই মধ্যে মাওয়া, জাজিরা ও শিবচর স্টেশনের অবকাঠামো প্রস্তুত, এগিয়ে চলছে ভাঙ্গা জংশনের নির্মাণযোগ্য। পদ্মার এপার ওপার যুক্ত করা আশাজাগানিয়া প্রকল্প পদ্মা সেতু 1 বছর আগে সড়কপথের স্বাদ দিয়েছিল দেশের মানুষকে। তার 1 বছর পরে আবার রেল লাইন বসে গেল এই সেতুতে। 6 মাস পরীক্ষামূলক রেল চলাচলের পর মানুষ চলাচলের সুযোগ পাবে। তখন দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের সুবিধাবঞ্চিত 21 জেলার মানুষ রেল চলাচলের সুবিধা ভোগ করবে, সাথে সাথে ঘুরবে দেশের অর্থনীতির চাকা। আর এর পুরো কৃতিত্বটাই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। মোহাম্মদ নুরনবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। বন্ধ হচ্ছে আইপিডিবি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার। 2-1 দিনের মধ্যে প্রজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী। র্যাব হেফাজতে নির্যাতনে নয়, মস্তিষ্কের রক্তক্ষরণে জ্যাসমিনের মৃত্যু, ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে।
বাংলাদেশ কিডনি প্রতিস্থাপন সহ জটিল সার্জারি পরিচালনার সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তৃণমূলের স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। এ সময় কিডনি প্রতিস্থাপন রোগী শামীমা আক্তার, শবনম সুলতানা এবং কিডনি দাতা সারা ইসলামের মায়ের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ২০ বছর বয়সী সারা ইসলামের মৃত্যুতে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। বাংলাদেশ ফ্রান্স সম্পর্ক একটি উদ্দেশ্যমূলক ও কৌশলগত অংশীদারিত্বের দিকে প্রসারিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন সরকার প্রধান। তিনি বলেন, ফ্রান্স সবসময় বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে কক্সবাজারে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের তাগিদ দেন। সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে সমুদ্র অঞ্চলে নিরাপত্তা, বিমান চলাচল ও নভ সহযোগিতা জোরদার আগ্রহ প্রকাশ করেন ফরাসি রাষ্ট্রদূত। নির্বাচন কমিশন স্বাধীন, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম নাকি ব্যালট, কোন পদ্ধতিতে হবে তা নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে এফডিসিতে চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ইভিএম মেশিনে মেরামত, নতুন মেশিন ক্রয় বাবদ $1 বিলিয়ন চেয়েছে নির্বাচন কমিশন। এত টাকা দিয়ে ইভিএম ক্রয় করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, এখন থেকে আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না। 2-1 দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি। আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশে উন্নীত করেছি, তো এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি আমরা উপস্থাপন করেছিলাম এবং নির্বাচন কমিশন বিভিন্ন উপনির্বাচনে ইভিএম ব্যবহার করেছে। তবে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশনেই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার আছে কি পদ্ধতিতে নির্বাচন হবে কিংবা হবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। নির্যাতনে নয়, র্যাব হেফাজতে মস্তিষ্কে রক্তক্ষরণে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে। শরীরেও ছোট দুটি আঘাতের চিহ্ন থাকলেও তা থেকে মৃত্যু সম্ভব নয় বলে জানিয়েছেন ময়না তদন্তকারী দলের প্রধান। এরই মধ্যে পুলিশের কাছে ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে মেডিকেল বোর্ড। রাজশাহী প্রতিনিধির সহায়তায় শতরূপা দত্তের রিপোর্ট। গেল 22 মার্চ সকালে নওগাঁর মুক্তির মোড় এলাকা থেকে জেসমিনকে আটক করে র্যাব। দুপুরে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 24 মার্চ সকালে মারা যান জেসমিন। র্যাব হেফাজতে নির্যাতনে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কফিল উদ্দিন। মৃত্যুর ধরনটা ছিল প্রাকৃতিক, ন্যাচারাল। তিনি জানান, জেসমিনের শরীরে বড় কোনো আঘাত নেই। মাথার কোণে এবং হাতে যে আঘাত পাওয়া গেছে তাতে মৃত্যু হওয়া সম্ভব নয়। একটি জখম হচ্ছে কপালের বাম পাশে, যেটার সাইজ হচ্ছে 2.5 সেন্টিমিটার, মানে 1 ইঞ্চিরও কম। আর আরেকটি জখম আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে ডান হাতের কনুইয়ের ভিতরের দিকে। এটা ক্যানুলা পিক মার্ক ইনজুরি। এই মৃতার মৃত্যু এই জখমের কারণে হয়নি। আটকের পর মানসিক চাপ থেকে মাথায় রক্তক্ষরণের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে জানান এই চিকিৎসক। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শকে চলে গেছেন। মস্তিষ্কের যে রক্তনালী ফেটে গিয়ে এটা হয়েছে এবং এটা ফেটে যাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি অন্যতম কারণ সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার ডিউ টু স্ট্রেস। ডাক্তার কফিল উদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের মেডিকেল বোর্ড গত 25 মার্চ জেসমিনের মরদেহের ময়নাতদন্ত করে। রোববার বিকেলে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে দুপুরে নওগাঁয় র্যাবের একটি তদন্ত দল সুলতানা জেসমিনের ছেলে সৈকত ও ভগ্নিপতি আমিনুল ইসলামের জবানবন্দি রেকর্ড করে। ভিতরেরই ওনারা ইনভেস্টিগেশন টিম
যদি র্যাব দায়ী হয়ে থাকে তাহলে র্যাবের ওনারা সেই রিপোর্টটা দিবে যে র্যাব দায়ী এ ব্যাপারে, আর র্যাবের যদি দায়ভার না থাকে সেটাও ওনারা বলবে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। দেশে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ৭৮,০০০-এর উপর। দিন দিন বাড়ছে এই সংখ্যা। দ্রুত বিশেষ শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের আওতায় নেওয়া গেলে অধিকাংশ শিশুকেই মূল ধারায় ফেরানো যায় বলছেন বিশেষজ্ঞরা। তবে প্রান্তিক পর্যায়ে সরকারি বেসরকারি উদ্যোগের সেবা বাড়ানো না গেলে অটিজম মোকাবেলা দুরূহ হয়ে পড়ার আশঙ্কা তাদের। শিউলি শবনমের প্রতিবেদন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম ইপনার সাম্প্রতিক জরিপে দেখা গেছে দেশে ১৬ মাস থেকে ৩০ মাস বয়সী শিশুর মধ্যে প্রতি ১০,০০০-এ ১৭ জন অটিজমের শিকার। ২০১৩ সালে শুরু হওয়া সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ বলছে গত ১০ বছরে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু মোট ৭৮,২১৬ জন। অটিজম কোনো রোগ নয়, মস্তিষ্কের বিকাশজনিত এই সমস্যাকে একসময় অভিশাপ ভেবে শিশুকে আড়াল ও চিকিৎসা থেকে দূরে রাখার প্রবণতা ছিল। তবে এখন মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ১৫ থেকে ১৮ মাস বয়সেও কিন্তু এই ওরা সাসপেক্টেড কেস নিয়ে আসছে আমাদের কাছে। কিন্তু যখন প্রথম শুরু করেছিলাম আমরা, তখন কিন্তু দেখতাম যে অনেক বড় বড় বাচ্চাদের নিয়ে আসতো। কাজ কিন্তু অনেক দূর হয়েছে। এখন আর বাচ্চাকে কেউ হাইড করে না। অটিজম মোকাবেলায় নেই সুনির্দিষ্ট কোনো চিকিৎসা। এজন্য চিকিৎসক, থেরাপিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হয়। শুধু ডক্টরের রোল না, এখানে থেরাপিস্ট, সাইকোলজিস্ট সবাইকেই লাগে, অকুপেশনাল থেরাপিস্ট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, বিহেভিয়ার ম্যানেজমেন্ট লাগে। এখানে কিন্তু প্যারেন্ট একটা বড় রোল প্লে করবে, শুধু যে টিচাররা করবে সেটা না। প্যারেন্টের কাছে যতক্ষণ থাকবে তারাও কিন্তু একটা নিয়মে ফেলেই তাকে ম্যানেজমেন্ট দিতে হবে। এজন্য কিন্তু আমাদের ইপনায় কিন্তু আমরা ট্রেনিং দেই প্যারেন্টদেরকে। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সুবিধাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া বেশি জরুরি, এমনটা বলছেন উন্নয়ন কর্মীরা। শহর কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানটা না করে আসলে যদি আমরা ধরি যে বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় আছে, একটা ইউনিয়নে 5টা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যদি একটা প্রাথমিক বিদ্যালয়ের 1টা বা 2টা ক্লাসরুম বিশেষ শিশুদের জন্য নির্ধারণ করা যেত এবং ওই বিশেষ শিশুদের প্রশিক্ষণের জন্য কিছু শিক্ষক তৈরি করে ইউনিয়ন পর্যায়ে পাঠানো যেত, তাহলে সার্ভিস ডেলিভারিটা আরও বেশি হতো। অটিজমের জন্য বংশ ও পরিবেশগত কারণ, বাবা মার বয়স বেশি হওয়া, পরিবারের সদস্যদের কম সময় দেওয়া সহ বিভিন্ন বিষয়কে দায়ী করা হলেও কোনো গবেষণায় নিশ্চিত করতে পারেনি প্রকৃত কারণ। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। যশোরে চাঁদার দাবিতে শিক্ষার্থীকে হলে আটকে 4.5 ঘন্টা নির্যাতন, অভিযুক্তরা বহিষ্কার। মোদির পদবি নিয়ে ব্যঙ্গ, মানহানির মামলায় রাহুলের জামিন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেনকে চাঁদার দাবিতে 4.5 ঘন্টা নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে অন্য 2 শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী সালমান এম রহমানকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যজন একই বিভাগের শিক্ষার্থী সোহেব আলী বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আগে থেকেই বহিষ্কৃত। সহপাঠীরা জানিয়েছেন, ইসমাইলের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন সোহেব ও সালমান। ইসমাইল দিতে না চাইলে রোববার দুপুরে অভিযুক্তরা তাকে ডেকে হলে নিয়ে যান। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ইসমাইলকে বেঁধে রেখে রড, পাইপ আর বেল্ট দিয়ে মারধর করে। পরে সন্ধ্যায় সহপাঠীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেন। রাতে অবস্থার অবনতি হলে তাকে রাত 10:30টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রুমে নিয়ে আটকে রাখছে সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।
এবং তারপর তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারা প্রপোজ বডি মিট করছে। অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যে বডিগুলি আছে সেই বডিগুলির মাধ্যমে নিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। অনাবাদি জমিতে তেল জাতীয় উদ্ভিদের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। এর অংশ হিসেবে চট্টগ্রামে এবার 2342 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে সরিষা ও সূর্যমুখী ফুলের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। অনাবাদি পড়ে থাকা জেলার বিভিন্ন অঞ্চলে চলতি মৌসুমে সরিষার চাষ হয়েছে 2342 হেক্টর জমিতে। সূর্যমুখী ফুলের চাষাবাদ করা হয়েছে 110 হেক্টর জমিতে। এর মধ্যে রয়েছে জেলার হাটহাজারী, রাউজান, মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া উপজেলা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদন ভালো হয়েছে বলে জানান কৃষকরা। গত বছরও লাভবান হয়েছি ইনশাল্লাহ। এই বছরও এই জমিগুলো থাকতো খালি, কিন্তু আমি এবার এই আমন ধান কাটার পর সবগুলোতে সরিষা করে দিয়েছি। সূর্যমুখী থেকে আমরা একটা তেল, যে সূর্যমুখী সানফ্লাওয়ার অয়েল যেটা হয়, সেটার জন্য আমি বিশেষ করে এই জিনিসটা করার চেষ্টা করেছি। এর আগে কিন্তু সূর্যমুখী বাগান আমি এখানে আর দেখি নাই। এটা হওয়ার পর থেকে এখানে আমরা প্রতিদিন আসি। আমাদের স্টুডেন্টদের প্যারেন্টস যারা আসে ওরাও আসেন। লাভবান হওয়ায় কৃষকরা সরিষা ও সূর্যমুখী ফুলের উৎপাদনের দিকে ঝুঁকছে বলে জানান কৃষি কর্মকর্তারা। তবে এজন্য আরও গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজারজাত করতে সহায়তা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। 22-17 এবং রকেট জাতের সরিষা আছে। আমরা বিভিন্ন সরিষা কৃষক পর্যবেক্ষণ করতেছে। গতবারও চাষ করেছিল, গতবার তার চাষকে লাভবান হয়েছে। এবারে তারা প্রায় 30 গুণ সরিষা বাড়িয়েছে। 20 লক্ষ মেট্রিক টন তেল আমদানি করতে হয়। ইম্পোর্টটা কমাতে হবে, আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে। সেই কারণে সরিষার আবাদ বাড়ানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে চলতি মৌসুমে চট্টগ্রামে প্রায় 2800 টন সরিষা জাতীয় ফসলের উৎপাদন হবে বলে আশা করছেন জেলা কৃষি কর্মকর্তারা। উপজেলা পরিষদের ফান্ডের আর্থিক সহায়তায় এবং আমাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা ডিএই লোকজন যারা কৃষি সম্প্রদায় কর্মকর্তাবৃন্দ আছে, উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় আমাদের 3 গুণ বেশি উৎপাদন এলাকা বৃদ্ধি পেয়েছে, 2342 হেক্টর। সরকারি সহায়তা বাড়ানো গেলে চট্টগ্রাম অঞ্চলে তেল জাতীয় শস্যের আরও উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংবাদ শেষ করছে অভিনব শাড়ির খবর দিয়ে। দেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে কলা গাছের তন্তুর বুননে আকর্ষণীয় শাড়ি। বান্দরবানের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে কলা গাছের আঁশ দিয়ে শুধু শাড়ি নয়, তৈরি হচ্ছে ব্যাগ, পাপোশ, ফুলদানি সহ নানা ধরনের কারুপণ্য। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রাধাপতি দেবী বুনেছেন কলা গাছের আঁশ দিয়ে শাড়ি। 13 হাত শাড়িটির নাম দেয়া হয়েছে কলাবতী শাড়ি। শাড়িটি বানাতে 10 থেকে 12 দিন সময় লেগেছে। প্রাথমিকভাবে মজুরি সহ দাম ধরা হয়েছে 4000 থেকে 5000 টাকা। আমরা তো খুব খুশি হলাম যে কলা গাছের সুতারি শাড়ি করার জন্য হিসাবে আমরা আনছি। পারবে কিনা না পারবে আমার মনটা খুব কষ্ট পাইলাম। এখন শাড়িটা শেষ হয়ে এখানে সবাই দেখতে পাইলাম, আমার অনেক খুশি হলাম। 2021 সালের ডিসেম্বর থেকে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে কলাগাছের আঁশ থেকে হস্তজাত শিল্পের এ প্রকল্প পরিচালিত হচ্ছে। সদর উপজেলার 450 নারী ও পুরুষকে প্রশিক্ষণের পর এখন প্রায় পুরো জেলায় কলাগাছের তন্তু দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি, শতরঞ্জি, ফুল ও কলমদানি, জুতাসহ বিভিন্ন পণ্য। কলা গাছের সুতা দিয়ে ম্যাক্রাম বানানো হয়, তারপরে পাপোশ, তারপরে টেবিল ম্যাট, ম্যাক্রাম, তারপরে দোলনা, তারপরে শিকা বানানো হয়। এটাকে যদি কেউ পৃষ্ঠপোষকতা দেয় বা সাপোর্ট দেয় ফাইন্যান্সিয়ালি থ্রু ট্রেনিং এবং লুমের স্থাপনের মাধ্যমে, আমি আশা করছি এই এলাকার যে সাধারণ নারীরা আছে তারা উপকৃত হবে। এসব পণ্যের পর উদ্যোগ নেওয়া হয় কলা গাছের তন্তু দিয়ে কাপড় বা শাড়ি তৈরির। বান্দরবান জেলা প্রশাসনের আমন্ত্রণে মৌলভীবাজার থেকে মণিপুরী শাড়ির কারিগর রাধাবতী দেবী গিয়ে শুরু করেন শাড়ি তৈরির কাজ। যদি আমরা এখান থেকে শাড়ি তৈরি করতে পারি, এটা একটা ইউনিক বিষয় হবে, যেটা বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমি শুনিনি। তো সুতরাং সেই রকম যদি একটা শাড়ি তৈরি করতে পারি, নিশ্চয়ই বাংলাদেশের শৌখিন শাড়িপ্রেমী মানুষ এটিকে পছন্দ করবে। পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আরও কম সময় ও কম খরচে কলা গাছের তন্তুর শাড়ি তৈরি করা সম্ভব হবে, এমনটা বলছেন সংশ্লিষ্টরা।
রত্না জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী সংসদ নির্বাচনে 300 আসনে ব্যালটে ভোট, 5 সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান জামিনে মুক্ত। জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু কেন জাতীয় স্লোগান হবে না, হাইকোর্টের রুল। অপ্রাতিষ্ঠানিক খাতে বছরে কর ফাঁকি ৮৪,০০০ কোটি টাকা, সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ সিপিডি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন পূরণ, পদ্মায় পরীক্ষামূলক রেল চলাচল শুরু হচ্ছে কাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।